আমাদের দেশ একটি আইন পাস করলো, সংবিধানে অনুযায়ী সংসদ থেকে আইন পাস হলো, রাষ্ট্রপতি সই করলেন, সাংবিধানিক আইন হয়ে গেছে। তাতে কি আছে না, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক, খ্রিস্টান এরা অত্যাচারিত হয়, মা বোনের সম্মান রক্ষার জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য এই ভারতবর্ষে পালিয়ে এসছে। কারণ এই হিন্দুদের যাওয়ার জায়গা নেই, ভারতবর্ষ একটাই দেশ দুনিয়াতে, আমাদের উপর অত্যাচার হলে আমরা এখানে আসি, ঐতিহাসিক পৌরাণিক কালে এসছে, আজকেও এসছে। আর তারা এত বছর আছেন এখানে, কিন্তু এখানকার নাগরিক নন, তারা বাংলাদেশের নাগরিক নন, তারা পাকিস্তানের নন, তারা আফগানিস্তানের নন, মানুষ আছে কিন্তু নাগরিক নন। আর এদের নাগরিকত্ব দেওয়ার জন্য আগে মহাত্মা গান্ধীও বলেছেন, নেহরু বলেছেন, প্যাটেল বলেছেন, কৃপালানি বলেছেন, মনমোহন সিং বলেছেন, সিপিএম রাও বলেছেন। তো দেননি কেন না, কোমরের জোর নাই, মনের ইচ্ছা নাই। মোদিজির আছে কোমরের জোর, মনের ইচ্ছা, 56 ইঞ্চি ছাতি। কারণ আমাদের পূর্বপুরুষ, আমাদের এই পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার দামাল ছেলে, যিনি দেশের অখণ্ডতার জন্য কাশ্মীরে গিয়ে নিজে বলিদান দিয়েছেন, তাকে খুন করা হয়েছিল, তিনি এই উদ্বাস্তুদের সেবা করেছিলেন। কেন্দ্রের কমিটি থেকে, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে এসেছিলেন। যখন বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার হয়, ভারতবর্ষের কোন নেতা তখন প্রতিবাদ করেনি। তিনি বলেছিলেন উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে, তিনি দিতে পারেন, তাকে খুন করা হয়েছিল। তাই আমাদের অঙ্গীকার ছিল, যেদিন আমাদের ক্ষমতা হবে আমরা তাদের নাগরিকত্ব দেবো। তাই বাপের বেটা নরেন্দ্র মোদী তিনি আইন পাস করে এই যে উদ্বাস্তু শরণার্থী তাদের নাগরিকত্ব দিয়েছেন। আর এই নাগরিকত্ব দেওয়া, এই আইন, এটা ভারতবর্ষের লোকেদের জন্য নয়, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে মাটি ঘটি ছাড়িয়ে এসছেন তাদের জন্য। আমি মেদিনীপুরের ছেলে, আমার কোনো অসুবিধা হয়নি। এখানেও বারাসাতে অনেক পুরনো লোক আছেন, তাদের কোনো অসুবিধা হয়নি। যদি আমাদের ভাই বোনেরা যারা অত্যাচারিত হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়, কারো কি কষ্ট হওয়ার কথা আছে কি? তাহলে দিদির কেন কষ্ট হচ্ছে, বালুদার কেন কষ্ট হচ্ছে, শুভেন্দু বাবুর কেন কষ্ট হচ্ছে, সৌমেন বাবুর কেন কষ্ট হচ্ছে, অধীর বাবু, বুদ্ধ বাবু, বিমান বাবুদের কেন কষ্ট হচ্ছে? আমরা বুঝতে পারছি না কেন। আর এই যা উদ্বাস্তু যারা, আমরা যখন উপার বাংলায় ছিলাম, ধান লুট হয়েছে, পুকুরে মাছ লুট হয়েছে, বাড়ি লুট হয়েছে, বাড়িতে আগুন দিয়েছে, আমাদের মা বোনদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ধর্ষণ করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, হয়েছে কিনা? এই নিয়ে কি এখানে কাউকে কোনোদিন মিছিল করতে দেখেছেন যে হিন্দুদের কেন অত্যাচার হচ্ছে জবাব দাও? কেউ রাস্তায় বেরোনি, দিদিমণিও না, দাদারাও না, সিপিএম, কংগ্রেস, টিএমসি কেউ না। যখন এখানে আমরা চলে এসেছি, আপনার অনেকে শুনেছেন, শোনেননি, মা, ঠাকুমা, বাবা যাদের বেঁচে আছেন, যারা ওপার বাংলা দেখেছেন, জিজ্ঞেস করুন কি অবস্থায় এসছেন। তারাই গল্প বলেছেন, রাত্রেবেলা বাড়িতে হেরিকেন জ্বালিয়ে দিয়ে আসতে হয়েছে, রেডিও চালিয়ে দিয়ে আসতে হয়েছে। কি শুনেছেন কিনা? কেন না, পাশের বাড়ি মিয়া যদি শুনতে পারে তার লুটপাট করে নেবে, খুন করে দেবে। দিনের বেলা বাড়ি আক্রমণ হয়েছে, আল্লাহু আকবার বলে পালিয়েছি আমরা, ঘর বাড়ি ছেড়ে, আগুন লাগিয়ে দিয়ে লুট করেছে। মায়েরা সম্মান বাঁচাবার জন্য পুকুরের জলে ঝাঁপ দিচ্ছেন ডিসেম্বর মাসের ঠান্ডাতে, গোটা দিন সেই পানা পুকুরে গলা জলে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যদি দেখতে পারে তুলে নিয়ে যাবে। কি হয়েছে কিনা? যেই সন্ধ্যা হয়েছে সেই জল থেকে উঠে এসে বলছে চলুন, আর থাকা যাবে না, যা আছে পোটলা পুটলি নিয়ে বেরিয়ে পড়েছেন মা, ঠাকুমা, বাবা, কাকা, আর এসে বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডারে পৌঁছেছে। তখন সেখানে বিডিআর আটকেছে। বিডিআর কি বলে, কি কথা, কই যাইতে আসেন? তারপরে পোটলা পুটলি, ব্যাগ, জামা কাপড়, সোনা দানা, টাকা যা ছিল সব নিয়ে নিয়েছে। কিছু করার নেই, প্রাণ বাঁচাতে হবে, ধর্ম বাঁচাতে হবে। তারপরেও শান্তি নয়, কি বলে, চাচার বাড়িতে অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, মাইয়া ডারে দিয়া যান। কি বলেছে কিনা? বলেছে না বাবু? আমার মা, ঠাকুমা, বাবার হাত ধরে যে আমার বোন এসেছিল, যুবতী বোন, তাকে ট্রেনে নিয়ে গেছে, তার মুখ কোনদিন দেখতে পাইনি। হয়েছে কিনা? সেই মানুষগুলো ওপাশে অত্যাচারিত হয়েছে। এই পাশে চলে আসার পরে যখন বনগাঁ ট্রেনে উঠেছে, জিআরপিএস বলছে, এই বাংলাদেশ থেকে এসছিস, পয়সা দে, নাহলে বার করবো, আবার বাংলাদেশে পাঠিয়ে দেবো। যেটুকু থেকে ঠাকুমার ছিল 10-5 টাকা, সেটাও নিয়ে শিয়ালদায় নেমেছে, বারাসাতে নেমেছে, হাবড়ায় নেমেছে। পুলিশ বলছে এই বাংলাদেশি, টাকা দেয় নাহলে পাঠিয়ে দেবো। জমি, বাড়ি, ভিটে, 14 পুরুষের ভিটে গেছে, মান সম্মান
প্রাণটাও সঞ্চিত নয়, সুরক্ষিত নয়। এই অবস্থায় বছরের পর বছর মানুষগুলো আজকেও দত্তপুরে যান, বামুনগাছিতে যান, সেই জলার উপরে খুঁটি পেতে হাজার হাজার মানুষ বেঁচে আছে, মানুষ বাঁচে না। আমি 8.5 বছর আন্দামানে থেকেছি, হাজার হাজার উদ্বাস্তু ওখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে জঙ্গলের মধ্যে। তারা জঙ্গলের গাছ কেটেছেন, পাতা কেটেছেন, চাষবাস করেছেন, সাপের সঙ্গে, বিছুর সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে জীবনযাপন করেছে, আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই মানুষগুলো মরিন ছাপিতে গিয়ে পৌঁছেছিলেন, সিপিএম সরকার তাদের লাঠিপেটা করেছিল, গুলি চালিয়েছিল। যারা বেঁচেছিল তাদেরকে নৌকোয় তুলে নিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছিল, হাঙরে খেয়ে নিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে। কি অপরাধ করেছিল ওরা? আর এতদিন ওরা বন জঙ্গলে ঘুরিয়েছে, রেল লাইনের ধারে, বাস ধারে, রাস্তার ধারে পশুর মতো জীবনযাপন করেছে ঝুপড়ির উপরে। কিন্তু কাউকে দেখেছেন কলকাতায় মিছিল করতে যে শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে? কেউ করেছে? লাল, নীল, সবুজ, হলুদ কোন পার্টি? সিপিএম, কংগ্রেস, টিএমসি করেনি। মতুয়া ভাইরা কলকাতায় বড় বড় আদেশে অবস্থান করেছিলেন, সব নেতাদের ডেকেছিলেন, বলেছিলেন যে আসুন, বলুন আমাদের নাগরিকত্ব দেবেন কিনা। সব পার্টির নেতারা এসেছিল, কেউ বলেনি দেবে। আমাদের তথাগতরা ছিলেন, উনি বলেছিলেন আমরা ক্ষমতায় এনে দেবো, আমরা ক্ষমতায় এসেছি, আমরা দিয়েছি। ভদ্রলোকের এক কথা, আমরা এক বাপের ছেলে। যারা কোনদিন আমাদের অত্যাচারের সময় বাংলাদেশে একটা টু শব্দ করেনি, যারা এখানে আমরা আসার পরে একদিন বলেনি নাগরিকত্ব দাও এদেরকে, খালি বলে যে ভোট দাও, ভোট দাও। ভোটার করেছে, মানুষ করেনি, নাগরিক করেনি। প্রত্যেক ইলেকশনে ভয় দেখাতো, আমাদের ভোট দিবি নাহলে তাড়িয়ে দেবো। আমাদের ভোটার করে রেখেছে 50, 60, 70 বছর। ঠাকুরদা মরে গেল, নাগরিকত্ব পায়নি। বাপ মরে গেল, আজকে ছেলে নাগরিকত্ব চাইছে। আর সেই ছেলের কথায় মোদী আজকে নাগরিকত্ব দিয়েছে। কেন কষ্ট হচ্ছে এই শয়তানদের? জিজ্ঞেস করুন এদেরকে, তোমরা আমাদের সুখে দুঃখে ছিলে না? তোমরা কোনো নাগরিকত্ব দিতে পারোনি? নরেন্দ্র মোদী দিয়েছেন, তোমরা কেন আটকাচ্ছ? বলো, তোমরা কার পক্ষে আছো? তোমাদেরকে আমরা একদিন ভোট দিয়েছি। এই শরণার্থীরা কংগ্রেসকে ভোট দিয়েছেন, সিপিএম কে দিয়েছেন, 34 বছর রায়তে টিএমসি কে দিয়েছেন, তাই ক্ষমতায় এসছে। বিজেপি কে কোনোদিন ভোট দেননি, বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি। এবার লোকসভায় এই শরণার্থীরা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, আমরা বলেছিলাম নাগরিকত্ব দেবো, সরকার আসার পরে নাগরিকত্ব দিয়েছে। যারা কোনোদিন আমাদের সুখ দুঃখে থাকেনি, যেদিন যারা কোনোদিন আমাদের ধর্ম নিয়ে চিন্তা করেনি, মান সম্মান, মামুন ইজ্জত নিয়ে চিন্তা করেনি, আজকে তারা নাগরিকত্ব আটকাবার চেষ্টা করছে। তাই এদেরকে চিনে রাখতে হবে বন্ধুগণ। সারা ভারতবর্ষের বনে জঙ্গলে উদ্বাস্তুরা ছড়িয়ে আছে। আমি ভোটের আগে গেছিলাম পিলিভিট, উত্তরপ্রদেশে, যেখানে এইখান থেকে সীমা, ওদিকে ব্যাঘ্র প্রকল্প, বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর এর পাশে পূর্ব বাংলার উদ্বাস্তুরা ঘর বাড়ি করে 2.5 লক্ষ মানুষ আছে। আমি দেখে এসেছি, আমি আন্দামানে দেখে এসেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে জঙ্গলে ঝোঁকের সঙ্গে বেঁচে আছেন। কি অপরাধ ছিল? এই পরিবারের ছেলেরা গেছিল বোম বন্দুক নিয়ে দেশ স্বাধীন করতে। বাবা মা বলছিল যাও ইংরেজদের দেশকে স্বাধীন করো। সেই বাড়ির ছেলেরা গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে, আর তারপরে এদেরকে লাত মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। অপরাধ কি ছিল? স্বাধীনতা আন্দোলন করেছিল, ইংরেজও তাড়িয়েছিল। পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা, কি করেছিলাম কিনা, জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়েছিল বাপ ঠাকুরদা, তাদেরকে উদ্বাস্তু করা। তাই বন্ধুগণ, সেই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়া আমাদের একটা দায়িত্ব। বিজেপির সংকল্প আজকে দিন এসছে, আমরা করেছি, কিন্তু কারা আজকে বিরোধিতা করছে? যারা একদিন আমাদের ভোটে রাজত্ব করেছে। তাই চিনে রাখুন, মমতা ব্যানার্জিকে কোনদিন আমরা দেখলাম না বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে। কাশ্মীরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আজকের দিনে 1990 সালে কাশ্মীর থেকে 3 লক্ষ হিন্দুকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দু পণ্ডিতকে। সেখানেও মা বোনের ইজ্জত নিয়ে মহিলাদেরকে উলঙ্গ করে গোটা গায়ে সিগারেটের ছেঁকা দিয়ে রাস্তায় হাঁটানো হয়েছে সেই ঠান্ডার মধ্যে। তখন সিপিএম, কংগ্রেস, টিএমসি একটা আওয়াজ করেনি, কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে। আর যখন আমরা বলছি আমরা সাম্প্রদায়িক, শরণার্থীর জন্য, হিন্দুর জন্য কথা বলে যদি সাম্প্রদায়িক হয়, আমি 100 বার সাম্প্রদায়িক আছি, আমি 1000 বার সাম্প্রদায়িক আছি। আর তোমরা সেকুলার হয়ে আজকে অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছো। আপনারা দেখেছেন 3 দিন 4 দিন ধরে আগুন লাগানো হয়েছে, বাস পোড়ানো হয়েছে, ট্রেন পোড়ানো হয়েছে, রেলের উপরে ফেলা হয়েছে, স্টেশনকে স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? এরা। কোন ভারতের মানুষ এটা করতে পারে? পারে? এরা কারা? এরা অনুপ্রবেশকারী, এরা রোহিঙ্গা। এরা এখানে জুটেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিমবাংলায়, 500-600 কোটি টাকা দিদিমণির পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমরা রাস্তায় নামলে রেকর্ড লাঠি নিয়ে তেলে আসে, বিজেপিকে ঠেকাও, দেশটা বোধহয় গেল। রোহিঙ্গা আসতে পারে, কোনো চিন্তা নাই। বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান আসতে পারে, কোনো চিন্তা নাই। বিজেপি যদি রাস্তায় নামতে চিন্তা হয়, আরো চিন্তা বাড়াবে। সবে হাফ হয়েছে, হাফ করে ছাড়বো।
তাই বন্ধুগণ, আজকে আমরা রাস্তায় এই জন্য নেমেছি যে অত্যাচারিত নিপীড়িত মানুষ ওপার বাংলা থেকে চলে এসেছিলেন, নাগরিকত্বের জন্য হাহাকার করছেন, তাদের আমরা নাগরিকত্ব দিয়েছি। প্রত্যেক বাড়ি বাড়িকে আমরা বলবো দিয়েছি, আমরা দিয়েছি। আর যারা রাজ্যের রাস্তায় দাপিয়েছিল, যারা উগ্রপন্থীদের সমর্থন করেছে, তাদের লাঠি মারেনি, গুলি মারেনি, তারা খালি ভোটের কথা ভেবেছে। ওরা বুঝে গেছে শরণার্থীরা হিন্দুরা ভোট দেবে না, তাহলে অনুপ্রবেশকারীদের ভোট চাই। তাই রোহিঙ্গাদের আটকায় না, অনুপ্রবেশকারীদের আটকায় না, খুলে দিয়েছে দরজা 1000 কিলোমিটার বেড়া দিতে দেয় না কেন্দ্র সরকারকে, তার কাটার বেড়া, যাতে অনুপ্রবেশটা বন্ধ না হয়। 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে, 1 কোটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এই 1 কোটি লোকের 70 লক্ষ ভোট হয়। এই 70 লক্ষ ভোটের লোভেতে এই পার্টিগুলো শকুনের মতো তাদের পিছনে ছুটে বেড়াচ্ছে, তাদের সমস্ত কিছু সমর্থন করছে আর আমাদেরকে জয় ভাসিয়ে দিচ্ছে। যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, অত্যাচারিত হয়েছে, তাদের কথা কেউ বলে না। এবারে লোকসভা নির্বাচনে দিদিমণি 2,47 লক্ষ ভোট পেয়েছে, তার মধ্যে 50 লক্ষ অনুপ্রবেশকারীদের ভোট আছে। তাই তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন 1 মাস ধরে। খাওয়া নেই, নাওয়া নেই, রং খারাপ হয়ে গেছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। কেন? ভোটের চিন্তা, ভোটের চিন্তা। বাড়ি যান না, স্নান করেন না, খান না। আর আমরা 2,30 লক্ষ ভোট পেয়েছি, আপনাদের ভোট। উদ্বাস্তু শরণার্থী আমাদের ভোট দিয়েছেন, কারণ তাকে নাগরিকত্ব দেবো। এবার হিসাব করুন, 50 লক্ষ ভোট যদি মাইনাস হয়ে যায়, দিদি থাকবে কি? 2 কোটির নিচে নেমে যাবে, আমরা 3 কোটি হয়ে যাব। ঘুমোতে পারেন না, বাড়ি থাকতে পারেন না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর গ্রামে গ্রামে, পাহাড়ে পাহাড়ে, যেখানে সেখানে মা বোনদের অত্যাচার হচ্ছে, লুট হচ্ছে, হিংসা হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। প্রশাসন বলে কিছু নাই। মুখ্যমন্ত্রী যদি চেয়ারে না বসে, প্রশাসন চালাবে কে? পুলিশ স্কুলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। কার দিকে তাকাবেন? কি বলবেন? পুলিশ মন্ত্রীকে দিদিমণি। যেদিন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের বারাসাত, কামদুনি, কৈজুর থেকে আরম্ভ করে গঙ্গারামপুর, বালুরঘাট, 60 থেকে 70 বছরের কোন মহিলা সুরক্ষিত নয়। ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, তিনি আটকাতে পারছেন না। তাই বললেন ধর্ষিতা হলে তাদের ইজ্জতের দাম দিয়ে দেবো, 30,000, 40,000, 50,000। আমাদের মা বোনেদের ইজ্জতের দাম বিক্রি করার অধিকার কে দিয়েছে? চাল, ডাল, তেল, নুন নাকি 2 টাকা কিলো চাল দিচ্ছেন মোদিজি? সেরকম এই ধরনের একটা অত্যাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত সরকার চলতে পারে না। এই নির্মম একজন মুখ্যমন্ত্রী মহিলা এরকম চলতে পারে না, যার জন্য লোকের জন্য বুকে একটু কষ্ট নয়। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, বউর স্মৃতি সিঁদুর মুছে যাচ্ছে। গত 6-7 বছরে আমরা লড়াই করেছি বলে আমাদের 92 জন কর্মীকে খুন করা হয়েছে। একজন সাজা পায়নি, কাউকে ধরা পড়েনি, কারণ তারা সব টিএমসি লোক। এত ধর্ষণ হচ্ছে, কজনের ফাঁসি হয়েছে? কারো হয়নি। দিল্লিতে হচ্ছে, হায়দ্রাবাদে হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, 8 মাস 10 মাসে ফাঁসির অর্ডার হচ্ছে। আর কামদুনির কি হয়েছে? তাদেরকে মাফি দিয়ে দেওয়া হয়েছে, সাজা থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা ভোটে জেতায় দিদিমণিকে, তারা ভোট যুদ্ধ পার করে দেয়, গায়ে হাত দেওয়া যাবে না। তাই লুঙ্গি বাহিনী সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে, বাস পড়াচ্ছে, ট্রেন পড়াচ্ছে, পুলিশের হিম্মত নিয়ে একটা লাঠি মারে। এই লুঙ্গি বাহিনীর অত্যাচার ওপার বাংলা থেকে আমরা এই পাশে এসেছি। এখানে অত্যাচার চলছে, এটা বন্ধ করতে হবে, তাই আমরা রাস্তায় নেমেছি। আর বন্ধুগণ, এই অনুপ্রবেশকারী 1 কোটি মানুষ মোদিজির পাঠানো যে চাল 30 টাকা খরচা করে আসছে, আমরা 2 টাকা দিয়ে কিনি, সেটা খেয়ে নিচ্ছে। 3 টাকা কিলো গম আসছে, সেটা খেয়ে নিচ্ছে। আবাস যোজনা আপনার বাড়িটাও নিয়ে নিচ্ছে। স্বচ্ছ ভারতের পায়খানা আপনার অধিকারটা ছিনিয়ে নিচ্ছে। আপনার বাড়িতে গ্যাস আসার কথা ছিল, ও নিয়ে নিচ্ছে। আপনার পেটে লাথ মেরে 1 কোটি লোক বেঁচে আছে, এদেরকে পশ্চিমবাংলায় থাকতে দেবো না। এরা ওপার বাংলায় মধ্যে থাকতে দেয়নি, এদের থাকার অধিকার নাই। যারা তাদের সঙ্গে দাঁড়াবে, আসলের সঙ্গে সুদ দুটোই বিদায় করে পাশে পাঠিয়ে দেবে। আজকে পরিষ্কার হয়ে গেছে কে দেশের সঙ্গে আছে আর কে দেশের বিরুদ্ধে আছে। যারা এই বিরোধিতা করছে, এরা প্রত্যেককে ভারত বিরোধী, হিন্দু বিরোধী, বাঙালি বিরোধী, এটা চিনে রাখুন। আগামী দিনে এদেরকে সাজা দিতে হবে। তাই বন্ধুগণ, সারা দেশ জুড়ে সব জায়গায় মোদীজিকে ধন্যবাদ করা হচ্ছে যে আপনি একটা কাজের কাজ করেছেন, লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। 4টে ইউনিভার্সিটি আর কয়েকটা রাজ্যে কিছু লুপ্ত প্রায় প্রজাতি কংগ্রেস, সিপিএম, কিছু বুদ্ধিজীবী রাস্তায় নেমে নিজেদের উপস্থিতি জাহির করছে আর প্রভু ভক্তি দেখাচ্ছে। এসব বন্ধ করে দেবো আমরা। মানুষ আমাদের 303টা সিট দিয়েছে এই কাজ করার জন্য। 370 আর 35 এ ধারা তোলার জন্য আমরা তুলে দিয়েছি, 3 তালাক তোলার জন্য আমরা তুলে দিয়েছি।
আর নাগরিকত্ব আইন পাস করার জন্য দিয়েছিল, সেটাও পাস করেছি। দরকার হলে পিওকেটাও নিয়ে নেব। ওখানে যারা তারা ভারতীয় আধার কার্ড পাবে, ভারতীয় ভোটার কার্ড পাবে, তারা ভারতীয় হয়ে ভারত মাতা কি জয় বলবে। শেষ অবস্থা তৈরি হচ্ছে, সারা দেশের লোক এটাই চাইছে। আগে নাগরিকত্ব আইন পাস হোক, লাগু হোক। আপনাদেরকে 100 দিন বা 150 দিন সময় দেওয়া হবে, 3-4 মাস। যারা ওপার বাংলা থেকে এসছেন সবাই ওখানে ফর্মে একটা লিখে দেবেন, নিজের নাম, বাবার নাম, কোথা থেকে এসেছেন, ঠিকানা, আর কবে ভারতবর্ষে এসেছেন। আপনি যেই তারিখ বলবেন সেই তারিখ থেকে আপনি নাগরিক হয়ে যাবেন। কোনো বাপের বেটার হিম্মত নেই আপনাকে চোখ দেখায় আপনি ভারতীয়। সেই জন্য বিজেপি যা বলে তাই করে। বিজেপি বলেছে, বিজেপি করেছে। বিজেপির উপর ভরসা রাখুন, কেউ কিছু করতে পারবে না। যদি দিদিমণির উপরে ভরসা রেখেছেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যে ভরসা করেছে সে ডুবেছে। আমার কাছে আমার বিশ্বজিৎ দা আছে এখানে, আপনার জেলা আরেকজন দুলাল দা, তিনিও আমাদের পার্টিতে এসেছেন। ওরা বলছে জীবনে সবচেয়ে বড় ভুল করেছে মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করে। জিএসটি হলো সারা দেশে একটা ট্যাক্স, 17 রকম ট্যাক্স দিতে হতো, ঘুষ দিতে হতো। মোদীজি বলছে চলবে না, 2 নম্বরই এক ট্যাক্স, বাড়ি থেকে ভরে দেওয়া হয়ে যাবে, ব্যবসায়ীরা খুশি। দিদি বলছে না না ওটা করতে দেবো না, ও চলবে না, ও আমি বন্ধ করে দেবো। সব ব্যবসায়ীদের বলছেন কেউ রেজিস্ট্রেশন করবেন না জিএসটিতে, আমি আছি তো তুলে দেবো। ও বাবা, যে সারা দেশে পাস হয়ে গেল, উনিও বিধানসভায় বিল নিয়ে এসে পাস করে দিলাম। আমিও ছিলাম, বিশ্বজিৎ ছিলাম, আমিও ভাষণ দিয়েছি। তারপর পাস হয়ে গেল চুপচাপ, কারণ ট্যাক্স পাবেন না, পয়সা পাবেন না। যে ব্যবসায়ীরা তাকে বিশ্বাস করেছিল, এবার 3 মাস পরে চুপি চুপি গিয়ে ফাইন দিয়ে তাদেরকে রেজিস্ট্রি করতে। তাই প্রত্যেককে বলছি, দিদিমণি যাই বলুন, আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতেই হবে। তা না হলে সেই সময় পার হয়ে গেলে আপনি কিন্তু নাগরিকত্বের অধিকার পাবেন না। ওই যে আইন আছে, 5 বছর থাকার পরে ফর্ম ফিল আপ করবে, ইনকোয়ারি করবে, তারপরে যদি হয় হবে। যে অফারটা দিয়েছেন মোদীজি, মোদীজিকে বিশ্বাস করুন। সারা দুনিয়া বিশ্বাস করে, সারা দেশ বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করুন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দিদির তর্কে যাবেন না, বিশ্বাস করুন। আপনি দেশের নাগরিক হন, আমরা চাই। যারা বাকি আছেন সবাই নমিনেশন সবাই করুন। যদি করতে না দেয় গন্ডগোল করবে দিদির ভাইরা, কারণ দোকান উঠে যাচ্ছে। আমরা অনলাইনে করাবো, কম্পিউটার নিয়ে গিয়ে করাবো, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সবাইকে নাম রেজিস্ট্রি করতে হবে, তাহলেই নাগরিক হবেন। দেশের আইন এটা। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।